আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রির একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার আর খুবই সহজ। তুমি যদি এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো বোঝো তাহলে কিন্তু তুমি কোনো একটা যৌগ বা কোনো একটা মৌল বলতে পারো, তার জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে। অনেক স্টুডেন্টেরই এখানে প্রবলেম থাকে, কিন্তু সত্যি বলছি এটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, তো অবশ্যই মন দিয়ে বুঝবে। দেখো, এই চ্যাপ্টারে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা প্রথমত জেনে নিই। প্রথমত জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনীয় মতবাদটা কী ছিল সেটা সম্পর্কে জানবো। জারণ অবস্থা এর জারণ সংখ্যা সম্পর্কে জানবো। মৌলের জারণ সংখ্যা গণনার যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী সম্পর্কে জানবো। জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা, শত জারণ বিজারণ বিক্রিয়া, অসামঞ্জস্য ও পরসেশনস বিক্রিয়া, প্রত্যক্ষ পরোক্ষ রেডক্স বিক্রিয়া, জারণ ও বিজারক, জারক আর বিজারক দ্রব্যের যে তুল্যাঙ্ক ভার আছে সেই তুল্যাঙ্ক ভার সম্পর্কে জানবো। জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করতে পারবো। ওকে, দেখো প্রথমতই আমরা জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনীয় মতবাদ সম্পর্কে জেনে নিই। চ্যাপ্টারের নামে কি জারণ বিজারণ বিক্রিয়া, তো প্রথমত আমাদের জানতে হবে জারণ বিক্রিয়াটা কি। আচ্ছা দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা পরমাণু হতে পারে, আয়ন হতে পারে বা অণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করবে, তার মানে কি জারণ বিক্রিয়ার ক্ষেত্রে আয়ন ইলেকট্রন পরমাণু অণু বলতে পারো, তারা কি করবে ইলেকট্রনটাকে বর্জন অর্থাৎ ত্যাগ করে দেবে, বাদ দিয়ে দিবে, তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যে পদার্থের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি থাকে আমরা কি বলবো, জারক পদার্থ বলবো, তাই না? তো দেখো, আমরা যদি বলি বিজারণ বিক্রিয়া কি, যে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনো একটা পরমাণু আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ করে, তার মানে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছিল, ইলেকট্রন বাদ বা বর্জন বা ত্যাগ করছিল। কিন্তু বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন গ্রহণ করে, তাই না? ইলেকট্রন গ্রহণ অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্টার, তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তো প্রথমত দেখো, জারণ বিক্রিয়ার ক্ষেত্রে যেমন আমরা পরমাণু ইলেকট্রন বর্জনের ক্ষেত্রে যদি বলি, ধরো কি রয়েছে সোডিয়াম, তো এক্ষেত্রে এটা ইলেকট্রন ত্যাগ করে কী হয়ে গেল, সোডিয়াম প্লাস, তাহলে ইলেকট্রন কি করছে, বর্জন করছে, বাদ দিচ্ছে। সিমিলার হয়তো পটাশিয়াম রয়েছে, তো পটাশিয়াম প্লাস প্লাস হচ্ছে বাদ দিয়ে দিল। ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস, তাহলে কত হবে, কত ইলেকট্রন হবে বলো, 2 ইলেকট্রন, কারণ সে 2 ইলেকট্রন ত্যাগ করেছে, তাই না, তার জন্য 2। এবার দেখো বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ধরো ক্লোরিন রয়েছে প্লাসই, কেন, কারণ আমরা কি বললাম বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে, তাই না, তাহলে হচ্ছে Cl প্লাস সি, এক্ষেত্রে কি উৎপন্ন হবে, Cl মাইনাস। সিমিলার ওয়েতে ব্রোমিন রয়েছে প্লাস দিলাম, ইলেকট্রন দিলাম, তাহলে কি উৎপন্ন হবে, ব্রোমিন মাইনাস। সিমিলার ওয়েতে O প্লাস 2 রয়েছে, 2 ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এক্ষেত্রে O2 মাইনাস হবে। মনে রাখবে মাইনাস মানে কি, ইলেকট্রন ত্যাগ করা, তাই না? ওকে, মাইনাস মানে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করা, আর প্লাস মানে কি ইলেকট্রন ত্যাগ করা বা বর্জন করা। এবার আমরা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদে জারক আর হচ্ছে বিজারক দ্রব্য সম্পর্কে জেনে নিই। তো জারক দ্রব্য বা অক্সিডেন্ট কি, যে পদার্থে ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে সেই পদার্থ তত বেশি কী হবে, জারক দ্রব্য হবে। যেমন অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম ম্যাঙ্গানেট, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলি হচ্ছে কি জারক দ্রব্য। ওকে, আর বিজারক দ্রব্য কি, বিজারক পদার্থ হলো ইলেকট্রন দাতা, তার মানে যে পদার্থে ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি হবে, অর্থাৎ যে যত বেশি ইলেকট্রন বর্জন করতে পারবে বা ত্যাগ করতে পারবে সেই পদার্থ তত বেশি কী হবে, বিজারক ধর্মী হবে। এবার ইলেকট্রনের মতবাদ অনুসারে আমরা বলতে পারি জারণ হলো ইলেকট্রন বর্জন প্রক্রিয়া, মানে ইলেকট্রন ত্যাগ করে দেবে। ওকে, আর বিজারণ কি ইলেকট্রন গ্রহণ অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্টার প্রক্রিয়া। বিজারক জারক দ্রব্য ইলেকট্রনের গ্রহিতা, আর বিজারক দ্রব্য হলো ইলেকট্রন দাতা। মনে থাকবে, খুবই সহজ। ওকে, এবার আমরা জারণ সংখ্যা সম্পর্কে জেনে নিই। দেখো, যৌগের মধ্যে থাকা অবস্থায় কোনো মৌলের যদি পরমাণু জারণ অবস্থাকে কি করে, যে সংখ্যার দ্বারা আমরা প্রকাশ করি সেই পদার্থ মানে সেই সংখ্যাকে উক্ত যৌগে মৌলটির জারণ সংখ্যা আমরা বলবো। মানে কোনো একটা যৌগের মধ্যে বা যৌগের মধ্যে থাকা অবস্থায়, মানে কোনো একটা যৌগের মধ্যে আছে সেই অবস্থায় কোনো একটা মৌলের পরমাণু কি হচ্ছে বলো তো, জারণ অবস্থাকে যে সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করছি তাকে আমরা উক্ত যৌগে মৌলটার জারণ সংখ্যা বলবো। ওকে, এবার আমরা এই চ্যাপ্টারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ মৌলের জারণ সংখ্যা গণনার নিয়মাবলী সেটা সম্পর্কে জেনে নিই। দেখো, মুক্ত ও মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা যেটা আছে 0 হয়। কি অবস্থায়, মুক্ত বা মৌল অবস্থায়। যেমন মৌল বলতে কি হতে পারে, জিঙ্ক,
কপার, সোডিয়াম, তারপর H2Cl2O2 P4, ঠিক আছে, S8, এগুলো সবগুলি জারণ সংখ্যা কী হবে 0 হবে। এবার আয়নীয় যৌগের মধ্যে এক পরমাণুক আয়নের জারণ সংখ্যা আয়নটির কি হয় আধানের সাথে সমান হয়। যেমন কি হতে পারে FeCl2, ঠিক আছে, এই যৌগে আয়রন আর হচ্ছে ক্লোরিন যথাক্রমে Fe2+ আর Cl- আয়ন হিসেবে থাকে। তো সিমিলার হইতে তাই এই ক্ষেত্রে Fe2+ যেহেতু রয়েছে সেজন্য আয়রন বা ক্লোরিনের জারণ সংখ্যা কী হবে +2 আর -1। কেন? কারণ এই যৌগে আয়রন আর ক্লোরিন যথাক্রমে Fe2+ আর Cl- আয়ন হিসেবে রয়েছে। তো যেই আয়নটা হিসেবে থাকবে সেটাই হবে তার জারণ সংখ্যা। তাহলে যেহেতু Fe2+ আয়ন হিসেবে আছে তাহলে এই ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে +2, Cl- রয়েছে সেজন্য কী হবে -1। মনে থাকবে, খুবই সহজ। এবার আমরা বহু পরমাণুক আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি আয়নটির কী হবে আধানের সাথে সমান হবে। যেমন ধরো MnO4- রয়েছে, তো এবার এই আয়নে উপস্থিত সব পরমাণুগুলির জারণ সংখ্যার সমষ্টি কত হয় -1। সিমিলারতে Cr2O7 2- পাওয়ারে দেখো 2- রয়েছে, আয়নে উপস্থিত সমস্ত পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি কত হবে -2। এবার কোনো যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি কিন্তু 0 হবে। তো ধরো FeCl2 রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা আয়রন আর ক্লোরিনের জারণ সংখ্যা কী হবে যথাক্রমে Fe3+ +3 আর হচ্ছে -1। তো এক্ষেত্রে পরমাণুগুলির মোট জারণ সংখ্যা হবে +3, কী হবে যে +3 + 3 গুণ হবে -1 ইকুয়ালিটি 0, এটা আসবে। ওকে, এবার দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা যদি আমরা নির্ণয় করি, তো ধাতব হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় কিন্তু -1 হয়, এটা মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে ধাতব হাইড্রোক্সাইড বা হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় -1 হয়। যেমন কি হতে পারে NaHCaH2, তো N এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কত হবে -1, সোডিয়ামের ক্ষেত্রে +1। ওকে, CaH2 এর ক্ষেত্রে কী হবে ক্যালসিয়ামের ক্ষেত্রে +2 আর H2 এর ক্ষেত্রে -2। এবার ধাতব হাইড্রাইড ছাড়া বাকি সব হাইড্রোজেন ঘটিত যৌগে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু +1 হবে। তার মানে কি ধাতব হাইড্রাইড বাদ দিয়ে শুধুমাত্র ধাতব হাইড্রাইডের ক্ষেত্রেই -1 হয় জারণ সংখ্যা। ওকে, এবার ধাতব হাইড্রাইড ছাড়া বাকি যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ রয়েছে তাদের সবার ক্ষেত্রে কত হয় +1 হয়। যেমন অ্যামোনিয়া NH3 ক্ষেত্রে +1 হয়, H2O এর ক্ষেত্রে কী হয় +1, H2SO4 এর ক্ষেত্রেও +1, NaHCO3 প্রভৃতির ক্ষেত্রে কত হয় +1 হয়। এবার অক্সিজেনের জারণ সংখ্যা প্রায় সব অক্সিজেন ঘটিত যৌগেই অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -2 হয়। কিছু ব্যতিক্রম রয়েছে, ঠিক আছে, ব্যতিক্রমের মধ্যে যেমন পারঅক্সাইড যৌগ, যেমন কী হতে পারে H2O2, এটা কি পারঅক্সাইড যৌগ, তাই না? তারপর Na2O2, তাহলে এইগুলোর ক্ষেত্রে কত হবে -1 হবে। মনে রাখবে, তাহলে পারঅক্সাইডের ক্ষেত্রে কী হলো -1। এবার সুপার অক্সাইড যৌগগুলিতে যৌগ যেমন হচ্ছে কি KO2 এর ক্ষেত্রেও কত হবে KO2 এর ক্ষেত্রে হবে +2, KO2 এর ক্ষেত্রে হবে +2। এবার সিমিলার ওয়েতে যদি আমরা বলি সব ফ্লোরিন ঘটিত যৌগ অর্থাৎ ফ্লোরিনের জারণ সংখ্যা কত হয় -1, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো ফ্লোরিন ঘটিত যৌগ সব ফ্লোরিন ঘটিত যৌগের ক্ষেত্রে কী হবে -1 হবে। এবার কিছু মৌল আছে যাদের জারণ সংখ্যা সর্বদাই স্থির থাকে, কি হতে পারে যেমন ক্ষারধাতু বলতে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাই না? জারণ সংখ্যা ওদের সব যৌগে কী হয় +1 হয়। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলিতে কী হয় +2 হয়। যেমন ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, এগুলির ক্ষেত্রে কী হবে +2। এবার মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে উক্ত মৌলের যে শ্রেণী সংখ্যা রয়েছে সেটা অপেক্ষা কিন্তু বেশি হতে পারে না। তাহলে দেখো যেমন কী রয়েছে SO4 2-, এইটার ক্ষেত্রে জারণ সংখ্যা হবে -2, NO3- এর ক্ষেত্রে -1, NO2- এর ক্ষেত্রে -1 হবে, OH- এর ক্ষেত্রে কী হবে -1, PO4 3- এর ক্ষেত্রে -3, এগুলো মনে রাখবে। OCl- এর ক্ষেত্রে -1, PO3- এর ক্ষেত্রে -3 আর NO+ এর ক্ষেত্রে +1, CN- এর ক্ষেত্রে -1 হবে। এবার দেখো KClO4, এক্ষেত্রে তোমাকে ক্লোরিন যেটা রয়েছে ক্লোরিনের কি করতে বললো জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। তো প্রথমত তুমি কি করবে, এই কনসেপ্টটাও কিন্তু খুবই সহজ, এক্স মেথড প্রসেস বলে এটাকে, ঠিক আছে, বা পদ্ধতি। তো প্রথমত তুমি ধরে নাও যে ক্লোরিন এর যে জারণ সংখ্যা রয়েছে ক্লোরিন এর জারণ সংখ্যা কত এক্স। ওকে, এক্স ধরলাম, ঠিক আছে। এবার দেখো পটাশিয়ামের ক্ষেত্রে কত হবে জারণ সংখ্যা +1। এবার ক্লোরিনের জায়গায় প্লাস, ঠিক আছে, প্লাস কি হবে এক্স, কেন? কারণ ক্লোরিনকে তুমি এক্স ধরেছো, তাই না? তাহলে এক্স হলো প্লাস। এবার হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় -2, তাহলে গুণ -2 গুণ কী হবে 4।
এটা টোটাল পার্টটা এক্স মেথডের ক্ষেত্রে ইকুয়ালিটি 0 হয়। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে যে 1 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। দ্যাটস ইমপ্লাই তাহলে এক্স ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে প্লাস 7। তার মানে আমরা এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত পেলাম, প্লাস 7 পেলাম। এরকম করে বিভিন্ন যৌগ তোমাকে দেবে, তোমাকে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। খুবই সহজ একটি প্রসেস, ভালো করে দেখো। ওকে, এবার ধরো এটা আরেকটি যৌগ রয়েছে যে FeH2O হোল 5NO SO4। এই ক্ষেত্রে তোমাকে ফেরাস বা আয়রনের কি করতে বলেছে, জারণ সংখ্যা নির্ণয়। তো প্রথমত ধরে নাও ফেরাসের জারণ সংখ্যা হচ্ছে এক্স, ধরলাম। এবার এক্ষেত্রে কি হবে দেখো, এক্স প্লাস 0 ইন্টু 5, কারণ এটা দেখো H2O হোল 5 রয়েছে, তো জলের ক্ষেত্রে কী হবে 0 হবে। ঠিক আছে, প্লাস এখানে কি রয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে কত হয় +1, প্লাস কী হবে অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কত হবে -2। ঠিক আছে, এটা টোটালটা ইকুয়ালিটি হবে 0। তাহলে এক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এক্স প্লাস 1 -2, দ্যাটস ইকুয়ালিটি 0। তাহলে এক্স হচ্ছে -1 = 0, তাহলে এক্সের মান কি দাঁড়াচ্ছে +1। তাহলে আমরা ফেরাস বা আয়রনের ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ণয় করতে পারলাম এক্স ইকুয়ালস টু +1। সিমিলারলি তোমাকে আরেকটি যৌগ দিল যে Na2FeCN হোল 5NO। ওকে, এটা দিল। তো এক্ষেত্রেও তোমাকে ফেরাসের জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। তো প্রথমত ধরে নাও ফেরাসের জারণ সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্ষেত্রে দেখো সোডিয়ামের ক্ষেত্রে 1 হবে। ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে 1 × 2, যেহেতু 2 অণু রয়েছে, প্লাস এক্স, ফেরাসের ক্ষেত্রে এক্স ধরেছি, প্লাস এই টোটাল সায়ানাইড যৌগেরই কী হবে -1 × 5, যেহেতু 5 রয়েছে তাহলে 5, প্লাস সোডিয়াম এর ক্ষেত্রে কত হবে যে +1। তো সোডিয়ামের ক্ষেত্রে কত হবে +1 আমরা লিখে দিলাম, এটা টোটালটা ইকুয়ালিটি 0। তাহলে দ্যাট সেমটা এক্ষেত্রে 2 + x - 5 + 1 ইকুয়ালিটি 0 হলো। তাহলে এক্ষেত্রে x - 2 = 0, তাহলে x এর মান আমাদের দাঁড়াচ্ছে +2। এই যোগে ফেরাসের জারণ সংখ্যা তাহলে কত হবে +2 হবে। তাহলে খুবই সহজ পদ্ধতি জারণ সংখ্যা নির্ণয় করা। ওকে, পরীক্ষায় কিন্তু দিবেই, ভালো করে দেখো। ওকে, এই যৌগটার ক্ষেত্রেও তোমাকে বললো ফেরাসের জারণ সংখ্যা নির্ণয় করতে। তো দেখো প্রথমত এই ক্ষেত্রে এক্স প্লাস সি ও কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে 0 হবে জারণ সংখ্যা, যেহেতু 5 আছে তাহলে 0 ইকুয়ালিটি 0। ওকে, তাহলে এক্স ইকুয়ালিটি কী হবে 0 হবে। সিমিলার তার একটা যৌগ বললো NH4NO3 এটার ক্ষেত্রে। তো দেখো এক্ষেত্রে তোমাকে নাইট্রোজেন আর হচ্ছে কি 2 অণু নাইট্রোজেন, 2 জায়গায় নাইট্রোজেন রয়েছে। তো এই যৌগটাকে প্রথমত আমাদের এভাবে লিখে নিতে হবে যে NH4 এটা হচ্ছে প্লাস আর হচ্ছে NO3 মাইনাস। ওকে, লিখলাম। তো দেখো NH4+ আয়নে N এর জারণ সংখ্যা প্রথমত আমাদের বের করতে হবে, তারপর NO3 মাইনাসের ক্ষেত্রে N এর জারণ সংখ্যা আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমত যদি আমরা এটার ক্ষেত্রে বের করি তাহলে দাঁড়াবে x +1 × 4 ইকুয়ালিটি, দেখো +1 আছে তাহলে এক্ষেত্রে হবে +1। তাহলে দ্যাটস ইমপ্লাই x + 4 ইকুয়ালিটি +1, দ্যাটস ইমপ্লাই x এর মান -3 থাকছে। এবার আমরা NO3-র ক্ষেত্রে বের করব। NO3 মাইনাস আয়নে N এর জারণ সংখ্যা ধরলাম y, তাহলে y প্লাস কী হবে -2 × 3 = -1, তাহলে y - 6 = -1, তাহলে y এর মান কত দাঁড়ালো +4। তাহলে NH4NO3 যৌগে প্রথম N এর জারণ সংখ্যা কত বেরোলো -3 আর দ্বিতীয় N এর জারণ সংখ্যা বেরোলো +5। ওকে, এবার দেখো কিছু ব্যতিক্রম যৌগ রয়েছে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো দিতেই পারে, তো ভালো করে দেখবে। ওকে, দেখো CrO5 এর ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এগুলো ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু গঠন একে তোমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো CrO5 এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটা বাটারফ্লাইয়ের মতো একটা গঠন, তাহলে CR ডাবল বন্ড এদিকে রয়েছে। তো দেখো এক্ষেত্রে কি উৎপন্ন হবে এক্স, ক্রোমিয়ামকে এক্স ধরেছি, প্লাস -2, এটা কিসের জন্য, এটা দ্বিবন্ধনে যুক্ত ও এর জন্য, মানে এই যে বন্ড রয়েছে এটার জন্য কি রয়েছে -2 × 1, প্লাস এক্ষেত্রে দেখো পারঅক্সাইড বন্ধনে যুক্ত অক্সিজেনের জন্য কত হয় জারণ সংখ্যা -1 হয়, যেহেতু 4টা রয়েছে তাহলে × 4 = 0। তাহলে এক্ষেত্রে x - 2 - 4 = 0 হলো, তাহলে x = +6। তাহলে CrO5 এর ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হলো +6। ওকে, সিমিলারলি দেখো H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তোমাকে জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে। তো সিমিলার হইতে এটাও একটা ব্যতিক্রম, তাহলে এই ক্ষেত্রে গঠন বানাতে হবে। তাহলে দেখো H বন্ড O বন্ড S, এক্ষেত্রে ডাবল বন্ড দুটি, আর পারক্সো বন্ড হচ্ছে বন্ড, এটাকে আমরা কি বলি পারক্সো বন্ড বা বন্ধন, বন্ড H। তো দেখো এক্ষেত্রে কী হবে, ধরে নেব যে আমরা
এক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা কত, যে এক্স, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, +1 × 2, এটা কি হাইড্রোজেন পরমাণুর জন্য, অর্থাৎ বন্ড এইচ যেটা রয়েছে সেটার জন্য কটা রয়েছে, দুটো, তাই না? এইচ বন্ড এইচ, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য +1 × 2 হলো +x, কেন? কারণ সালফারকে আমরা এস ধরেছি, তাই না? এক্স ধরেছি। এবার পারক্ষ বন্ধনের যুক্ত ও পরমাণুর জন্য কি হলো, -1 × 2, কেন? কারণ দুটো বন্ধন রয়েছে। প্লাস হচ্ছে কি যে -2 × 3, দেখো অপর যে ও পরমাণু রয়েছে তিনটি রয়েছে, তাহলে -2 × 3 দ্যাটস ইকুয়ালিটি 0। তাহলে এক্ষেত্রে আমরা ড্যাশ সিম্পল বলতে পারি যে +2 + x -2 - 6 = 0, তাহলে হচ্ছে x - 6 = 0, তাহলে x এর মান কি পাচ্ছি আমরা, +6 পাচ্ছি। তাহলে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর ক্ষেত্রে জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা কত, +6। মনে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গঠন, পরীক্ষায় দিতেই পারে। ওকে, দেখো আরেকটি গঠন Ne2S4O6, এক্ষেত্রে গঠন হবে Na+ বন্ড ও নেগেটিভ বন্ড এস, এদিকে উপরে হচ্ছে অ্যারো ও, নিচে অ্যারো, অর্থাৎ অসমযোজী বন্ধন, বন্ড এস। সিমিলারিতে এস অসমযোজী বন্ধন ও, নিচে অসমযোজী বন্ধন ও, বন্ড নেগেটিভ, Na পজিটিভ। তো দেখো এক্ষেত্রেও সেম আমরা এক্ষেত্রেও কী করব, এক্ষেত্রে কেন্দ্রীয় যেটা পরমাণু রয়েছে, কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ কেন্দ্রীয় এস এর জারণ সংখ্যা এক্স ধরে নেব। তাহলে দেখো এক্ষেত্রে সোডিয়াম পরমাণুগুলির জন্য -1 × 2 প্লাস কেন্দ্রীয় এস পরমাণু দেখো দুটি রয়েছে, তাই না? তাহলে হচ্ছে এক্স ধরেছে কেন্দ্রীয় পরমাণুকে, তাহলে x × 2 যেহেতু দুটি রয়েছে, প্লাস হচ্ছে কি যে 0 × 2 এস এর জন্য -2 × 6, অর্থাৎ ও পরমাণুগুলির জন্য ধরেছি। তাহলে 2x = কি দাঁড়াবে, +10, তাহলে x এর মান কী হবে, +5। তাহলে Na2S4O6 যোগে কেন্দ্রীয় এস পরমাণুগুলির প্রত্যেকটি জারণ সংখ্যা +5, আর এস বন্ধনে যুক্ত এস পরমাণুগুলির প্রত্যেকটি জারণ সংখ্যা কী হবে, 0 হবে। সিমিলারলি Fe3O4 এর ক্ষেত্রে যদি আমরা এটাকে ভাঙি, তাহলে FeO ডট কী হবে, Fe2O3 হবে। তাহলে এক্ষেত্রে FeO যোগে ফেরাস এর জারণ সংখ্যা হবে x, তাহলে x + -2 = 0, তাহলে x এর মান কি দাঁড়াচ্ছে, +2। ওকে, আবার ধরি যে Fe2 যোগে ফেরাস অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা কি ধরলাম, y, তাহলে y × 2 প্লাস -2 × 3 = 0, তাহলে 2y = +6, তাহলে y এর মান কি হবে, +3। ওকে, এবার দেখো আরেকটি গঠন Ne2S2O3, এক্ষেত্রে দেখো সোডিয়াম প্লাস ও নেগেটিভ বন্ড এস, উপরে অসমযোজী বন্ধন এস, নিচে ডাবল বন্ড ও নেগেটিভ, Na পজিটিভ। ওকে, তো দেখো এক্ষেত্রে সোডিয়াম পরমাণুগুলির জন্য কী হবে, +1 × 2 + x প্লাস -2 অসমযোজী বন্ধনে যুক্ত এস এর জন্য, প্লাস -2 × 3 ও পরমাণুগুলির জন্য। তাহলে এক্ষেত্রে x এর মান কি দাঁড়ালো আমাদের, +6 দাঁড়ালো। এবার দেখো জারণ বিক্রিয়া যদি আমরা উদাহরণ বলি, তাহলে Fe2+ অ্যারো এক্ষেত্রে উৎপন্ন কী হবে, Fe3+ + C। এক্ষেত্রে দেখো ইলেকট্রন বৃদ্ধি 2 ছিল, প্রথমত 2 থেকে বৃদ্ধি পেয়ে কত হলো, +3। সিমিলার হইতে H2O2, এটার ক্ষেত্রে -1 রয়েছে, তো এক্ষেত্রে অ্যারো উৎপন্ন হবে কি, O2, অর্থাৎ কি 0, প্লাস 2H+ + 2 ইলেকট্রন, তাহলে এক্ষেত্রে বৃদ্ধি -1 থেকে কি হলো, 0। এবার বিজারণ বিক্রিয়া যদি উদাহরণ বলি, তাহলে Cl অর্থাৎ 0 + E, Cl মাইনাস, এটা হ্রাস 0 থেকে -1। কপার 2+ এর ক্ষেত্রে +2E, এক্ষেত্রে কপার 0 হ্রাস, তাহলে +2 থেকে 0। MnO4- এর ক্ষেত্রে +7 ছিল, +8H+ +5E, তো এক্ষেত্রে কি উৎপন্ন হলো, Mn2+ প্লাস হচ্ছে 4H2O, তো এক্ষেত্রে হ্রাস কি হলো, +7 থেকে +2 হলো। এবার আমরা জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করব। ধরো একটা রিয়াকশন দিচ্ছে তোমাকে যে কপার প্লাস HNO3 অ্যারো CuNO3 হোল টুয়াইস প্লাস হচ্ছে NO2H2O। এক্ষেত্রে প্রথমত তোমাকে জারণ বিজারণটা নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমত কপার থেকে কি উৎপন্ন হলো, কপার 2+ +2 জারণ সংখ্যা, তাহলে এক্ষেত্রে কি 0 থেকে +2 হয়েছে, মানে এটা জারণ। এবার HNO3 রয়েছে, HNO3 থেকে দেখো NO2 বেরিয়েছে, তাই তো, তাহলে HNO3 +5 এর থেকে কত হয়েছে, +4, প্লাস জল উৎপন্ন হলো। তো প্রথমত ধরো কপার পরমাণু জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে কি, তাহলে +0 থেকে +2, প্রথমত কি +2 মাইনাস কী হবে, 0, তাহলে এত একক, তাহলে 2 একক। নাইট্রোজেন পরমাণু জারণ সংখ্যা হ্রাস হয়েছে কত, +5 থেকে +4 হয়েছে, তাহলে +5 - +4, তাহলে 1 একক। জারণ সংখ্যা বৃদ্ধি আর হ্রাস সমান করতে হলে কপার আর নাইট্রোজেন পরমাণুর অর্থাৎ কপার আর HNO3 অনুপাত কী করতে হবে আমাদের, 1:2 করতে হবে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে সমীকরণটি তাহলে কি হবে, কপার দুই অণু HNO3 অ্যারো এক্ষেত্রে কী হবে, কপার NO3 হোল টুয়াইস প্লাস 2 NO2 প্লাস হচ্ছে জল। তো এক অণু কপার NO3 হোল টুয়াইস, এ দুটি NO3 মাইনাস মূলক বর্তমান যা অণু কি উৎপন্ন করে, HNO3 উৎপন্ন হয়।
এর থেকে। এবার আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। দেখো Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে Fe2 প্লাস প্লাস H প্লাস, এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে যে Cr3 প্লাস আছে Fe3 প্লাস প্লাস জল। তো দেখো এক্ষেত্রে +6 থেকে কি উৎপন্ন হচ্ছে +3, তাহলে এটা বিজারণ। আর Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, তাহলে এখানে কি হচ্ছে বাড়ছে জারণ। তো এক্ষেত্রে বিজারণ অর্ধ বিক্রিয়া যেটা রয়েছে সেটা কি হবে Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে H প্লাস, তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হলো Cr3 প্লাস প্লাস জল। উভয় দিকে পরমাণু সংখ্যার আধান যদি আমরা সমান করি তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস দিতে হবে 14 H প্লাস প্লাস 6 অণু ইলেকট্রন, অ্যারো এক্ষেত্রে উৎপন্ন হবে 2 অণু Cr3 প্লাস প্লাস 7 অণু জল। এবার জারণ অর্ধ বিক্রিয়া যদি করি তাহলে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, তো উভয় দিকে যদি সেম পরমাণু আর আধান সমান করি তাহলে দেখো এক্ষেত্রে হবে Fe2 প্লাস আর Fe3 প্লাস প্লাস হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হবে। তাহলে এটা গেল বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা গেল জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এবার আমরা কি করব, ইলেকট্রন সংখ্যার সমতার জন্য 1 নং সমীকরণকে 1 এবং 2 নং সমীকরণকে 6 দিয়ে গুণ করব। এবার গুণ করে প্রাপ্ত সমীকরণ দ্বয়কে যোগ করে দেবো। তো যোগ করার পর Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে 14H প্লাস প্লাস হচ্ছে 6 অণু Fe2 প্লাস উভমুখী চিহ্ন 2 অণু ক্রোমিয়াম 3 প্লাস আর 7 অণু জল আর 6 অণু Fe3 প্লাস উৎপন্ন হবে। এটি হচ্ছে আয়নীয় আকারে সমতাযুক্ত সমীকরণ। এবার দেখো জারক আর বিজারক দ্রব্যের যদি তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে চাও তাহলে দুটি পদ্ধতিতে গণনা করতে পারবে, একটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ইলেকট্রনীয় পদ্ধতি। তাহলে দেখো এক্ষেত্রে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার সমান সমান জারক পদার্থের আণবিক সংকেত ওজন ডিভাইডেড বাই প্রতি অণু জারক পদার্থের বিজারক ওর অন্তর্গত কোনো মৌলের মোট জারণ সংখ্যার পরিবর্তন হবে। সিমিলার হইতে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার সমান সমান হবে বিজারক পদার্থের আণবিক সংকেত ওজন ডিভাইডেড বাই প্রতি অণু বিজারক পদার্থের জারণে ওর অন্তর্গত মৌলের মোট জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে টোটাল চ্যাপ্টার অ্যানালাইজ করা এখানেই কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।